উন্মাদনা লেখিকা কায়নাত খান কবিতা পর্ব 18। এখনই নিচে আসো। সম্ভব নয় প্রিন্স, বাবা বাসায়, প্লিজ চলে যাও। তুমি নিচে আসবা নাকি আমি উপরে আসব? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড প্রিন্স, প্লিজ। ঠিক আছে, আমি উপরে আসতেছি। নো, 5 মিনিট অপেক্ষা করো। অধিক কঠোরতা এবং অধিক শাসন কখনো কখনো সম্পর্কের মায়াজাল থেকে বেরিয়ে একটি মানুষকে তিক্ত অভিজ্ঞতা সফর করায়। ভালোবাসা অর্থ হলো খোলা আকাশে উড়ে বেড়ানো, সম্পর্কের মায়াজালে আটকে রাখা নয়। শুরুর দিকে জুলফিকারের শাসন, কঠোরতা, নিজের প্রতি একাগ্রতা সমস্ত কিছু আকর্ষণ করে আফরিনকে। তবে সময় যত যায় আফরিন টের পায় জুলফিকার কোনো ভালো মানুষ নয়। আন্ডারওয়ার্ল্ডে তার ওঠা বসা। জুলফিকারের রাগ, মানুষকে আক্রমণ করার মনোভাব দিন দিন আফরিনের মনকে কোণঠাসা করে তোলে। আফরিন কখনোই চায়নি তার জীবনটা কারো ইশারাতে চলুক, কেউ তাকে নিজের বন্দী হিসেবে রাখুক। কিন্তু সময় যত পেরোতে থাকে জুলফিকারের আচরণ বারবার এটাই প্রমাণ করে যে আফরিন শুধুমাত্র তার একটা অতি যত্নে পোষা পাখি, যার অবস্থান শুধু খাঁচা অবধি সীমাবদ্ধ। আফরিনের ঘৃণা আরও এক ধাপ বেশি বেড়ে যায় যখন সে জানতে পারে জুলফিকারের জন্য নিরীহ মানুষের প্রাণ গেছে। আফরিন চেয়েছিল নিজেকে মুক্ত করতে, এই টক্সিক সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে, কিন্তু জুলফিকারের উন্মাদনা এবং চন্দ্রদাসের পাওয়ারের কাছে সব ফিকে পড়ে যায়। চন্দ্রদাস নিজের বড় ভাই কৃষ্ণদাসের মতো সিন্ডিকেটে তেমন আধিপত্য বিস্তার করতে না পারলেও মোটামুটি একটা শক্ত অবস্থান তৈরি করে। নকল টাকা রপ্তানি দেওয়ার ফলে মোটামুটি সুনাম তার রয়েছে বহির্বিশ্বে। তবে ভালো সমাজে নয়, নিকৃষ্ট সমাজে উপরে উপরে পুরান ঢাকার সিন্ডিকেটের দল হলো জাহাজ ব্যবসায়ী, আর ভেতরে ভেতরে চোরা কারবারি। কৃষ্ণদাস যেমন ড্রাগ ডিলারের জন্য বিখ্যাত, ঠিক তেমনি চন্দ্রদাস জাল টাকা রপ্তানির জন্য বিখ্যাত। আর তাদের তুরুপের তাস হচ্ছে চাঁদ এবং প্রিন্স, অর্থাৎ অভি এবং জুলফিকার। 2021 সাল থেকে জুলফিকার চন্দ্রদাসের হয়ে কাজ করতে থাকে, আর অভি 2022 সাল থেকে কৃষ্ণদাসের হয়ে। আর মজার ব্যাপার হলো, ড্রাগ ডিলার বা মানি লন্ডারিংয়ের সময় আজ অবধি তারা দুজন ধরা পড়েনি, কারণ যেখানে আইন রয় সেখানে অন্যায় হয়। কিন্তু তারা এই কাজগুলো কোথায় করত আজ অবধি কেউ টের পেল না কেন? পুলিশ রেড তো দেয়, তবে শক্তপোক্ত প্রমাণ কখনো পায়নি। কৃষ্ণদাস এবং চন্দ্রদাসের বার্ষিক আয়ের উৎসও বরাবরই ক্লিন, যার ফলে অভিযোগ করেও লাভ হয়নি। পুরান ঢাকার অলিতে গলিতে ইটের থেকে রক্তের সংখ্যা বেশি। এখানে না চলে আইন আর না চলে প্রশাসন। এখানে জনজীবন যেন একটি ধাঁধার মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এত ছোট অঞ্চলে এত নিরাপত্তা কেন? আর কে দিচ্ছে এই দুর্নীতিবাজদের এত নিরাপত্তা? একটু অতীত ঘাঁটতে হবে এটার উত্তর খোঁজার জন্য। তবে অতীতে কি সম্পূর্ণ উত্তর রয়েছে? সময়টা 2014 সাল। শাপলা চত্বরে তখন ব্যাপক মারামারি। শোনা যায় শত শত মানুষের লাশ গায়েব করা হয়েছিল সেই সময়। তৎকালীন প্রধানমন্ত্রী তানভীর সরকারের শপথ গ্রহণের সময় তার গাড়িতে হামলা হয়, গুরুতর আহত হয় তানভীর সরকার। পুরো মিডিয়া যখন তোলপাড়, তখন আরেকটি নিউজ অচিরেই ধামাচাপা পড়ে যায়। সেটা হলো হিন্দু মুসলিম দাঙ্গা এবং আরডিএক্সের হামলা। আরডিএক্স মূলত একটি বোমা, যেটা জঙ্গি গোষ্ঠীরা ব্যবহার করত মানুষের ক্ষতি করার জন্য। তাদের লক্ষ্য কখনোই ধর্ম প্রতিস্থাপন ছিল না, তাদের প্রধান লক্ষ্য ছিল কিভাবে মানুষে মানুষে দাঙ্গা লাগানো যায়। সন্দেহভাজন একজন ব্যক্তিকে গ্রেপ্তারের উদ্দেশ্যে পুলিশ গিয়েছিল বটে, তবে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ব্যক্তিটি আত্মহত্যা করে, যার ফলে আরডিএক্স কোথায় লুকানো রয়েছে সেটা ধরাছোঁয়ার বাইরে রয়ে যায়। তবে বাইরের দেশে এই নিউজটি বেশ ভালোভাবে চলতে থাকে, যার ফলে উপরমহলের নজর পড়ে পুরান ঢাকার সিন্ডিকেটের উপরে। দেশ যখন তানভীর সরকারের ফিরে আসার খুশিতে আত্মহারা, ঠিক তখনই পুরান ঢাকায় চলছিল এক মৃত্যুযাত্রা। সিন্ডিকেট কার হবে? উসমান সাহেবের মৃত্যুর পর থেকে পুরান ঢাকা ছড়িয়ে পড়ে পাপাচার। কে হবে সিন্ডিকেটের রাজা? কার মাথায় উঠবে বাদশাহানা মুকুট? আন্ডারওয়ার্ল্ড চলবে কার ইশারাতে? একটি গোলকধাঁধার মাঝে আটকে যায় পুরো অঞ্চল। দিন দিন খুন, গুম এবং ধর্ষণের মতো অনৈতিক কাজের চাপ বেড়ে যেতে থাকে, যার ফলে অতিষ্ঠ হয়ে সাধারণ মানুষ ঠিক করে ভোটের মাধ্যমে সিন্ডিকেটের দখল নিলামে উঠবে। তবে শর্ত একটাই, যে জয়ী হবে তাকে সকলকে নিরাপত্তা দিতে হবে, আর বাকিরা তাকে সাপোর্ট করে নির্বাচন হয়। ফলাফল বলে কৃষ্ণদাস সিন্ডিকেট দখল করবে, তার মাথায় উঠবে বাদশাহানা তাজ। কিন্তু এই ভোটের ফলাফল দেখে বেঁকে বসে চন্দ্রদাস, কৃষ্ণদাসের নিজ মায়ের পেটের ভাই। এরপর শুরু হয় আরও এক দফা মারামারি, রক্ত, স্বজন হারানোর বেদনা।
তবে সেই সময় কিছু কালো পোশাকধারী লোক এসে জানায় সিন্ডিকেট চলবে। সাহেব খানের ইশারায় সাহেব নামটি শুনে জনসাধারণের মাঝে ধারণা সৃষ্টি হয় এটি বোধহয় ওসমান সাহেবের কেউ হবে। তাই সকলেই রাজি হয়ে যায়। কৃষ্ণদাস এবং তার ভাই চন্দ্রদাসও রাজি হয়ে যায়, কিন্তু তাদের মাঝে সেই থেকে রেষারেষি লেগেই থাকে। তারা দুজনেই হয়ে ওঠে দুজনের চরম শত্রু। তবে দুজন দুই ব্যবসায় মনোযোগ দেন। একজন দেয় ড্রাগ ডিলারে এবং আরেকজন দেয় মানি লন্ডারিংয়ে। জাহাজ ব্যবসার নাম করে দুজনেই তলে তলে চালায় নিজেদের কালো কর্মকাণ্ড। তাদের এই কালো ধান্দায় আরও উন্নতি লাভ হয় যখন অভি এবং জুলফিকার তাদের দুজনের দলে যোগ হয়। অভি যেখানে ড্রাগ ডিলারে পারদর্শী, ঠিক তার উল্টো দিকে জুলফিকার মানি লন্ডারিংয়ে পারদর্শী। আর তাদের ব্যাক সাপোর্টার কৃষ্ণ এবং চন্দ্রদাস, যার ফলে তারা গ্রেপ্তার হলেও বেশিক্ষণ জেলে আটকে থাকে না। পুরান ঢাকা পশুর মতো আনন্দের উপরে ঝাঁপিয়ে পড়ে অভি। নিজের সমস্ত রাগ ক্ষোভ জেদ যেন আনন্দের উপরে মেটানোর পায়তারা তার। কাল এত কিছুর পর যেখানে শরীর নাড়াতেও অসুবিধা হচ্ছিল তার, সেখানে আজ আবার এত কিছু। ছোট্ট শরীরে সহ্য হয় না আনন্দীর। জ্ঞান হারিয়ে অভির বক্ষতলে তলিয়ে যায় সে। আনন্দীকে জ্ঞান হারাতে দেখেও অভি থেমে যায় না, বরং তার অত্যাচার আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে। মুখে হঠাৎ পানির ঝাপটা পড়তেই ধীরগতিতে চোখ খুলতে থাকে আনন্দী। শরীরে অসহ্য যন্ত্রণা, তার উপরে অভির কর্কশ বাণী, সব মিলিয়ে আনন্দীর জীবনটা বিষাদময় হয়ে যায়। চোখ সম্পূর্ণ খোলার আগেই আনন্দীর কানে আসে অভির কথা, সারা রাত কি আমার লগে থাকার ইচ্ছা বান্দি?